আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং কি ভালোরও দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার 10 নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিন আপনাদের কাছে একটি করে ঘটনা নিয়ে আসতে পারি আর আপনাদেরকে শোনাইতে পারি। চলে যাব সরাসরি ঘটনার যাওয়ার আগে আমি আর একটু কথা বলতে চাই। কথাটি হচ্ছে, আপনারা যারা 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত শুনেননি, শুনে আসবেন। যারা সরাসরি 10 নম্বর পর্বটি শুনছেন, সরাসরি 10 নম্বর পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল 1 থেকে 9 নম্বর পর্ব শোনার পরে তারপরে 10 নম্বর পর্বটি শুনবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আপনারা যারা 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি 10 নম্বর পর্বটি শুনছেন, সরাসরি 10 নম্বর পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই বলছি 1 থেকে 9 নম্বর পর্ব শোনার পরে তারপরে 10 নম্বর পর্বটি শুনলে পুরো ঘটনাটা আশা করা যাক বুঝতে পারবেন। চলে যাচ্ছি এখন সরাসরি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আমি আর একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি আমি এখন সরাসরি ঘটনায়। আমাদের বাসায় কেউ ছিল না, এই কারণে আমার বাবা বলেছিল যে বাসায় তো কেউ নেই, আমি এখন বাসায় চলে যাই, কারণ বাড়িটা পুরো ফাঁকা। তখন আমার আম্মু বলল, এবং কি আমাদের ফুপি এবং ওখানে যারা ছিল বলল যে এত রাত্রে আপনার বাসায় যাওয়াটা আসলে ঠিক হবে না, আপনি যেন না। তখন আমার বাবা কোনো কথা না শুনে তাদের কথায় বলল যে না, আমাকে যাইতেই হবে। বলে যে না, এখন আমার বাইরে না গেলে অনেক বড় বিপদ হবে। যদি এলাকাটা সেরকম একটা ভালো না, আবার পাশে ওই হসপিটালটাও আরও ভালো না। তখন বলল যে আমি এখন বাসায় চলেই যাই, কারণ আমার এখানে থাকাটা খুব ভালো হবে না হয়তো, কারণ এলাকাটা সেরকম একটা ভালো এলাকা ছিল না তাদের এলাকাটায়। তখন সে চলে এসলো বাড়িতে। তখন আমি বললাম আমার আম্মুকে যে আম্মু, বাসায় কি ফোন দেবো, বাবা বাসায় গিয়েছে নাকি? তখন আমার আম্মু বলল, হ্যাঁ, একটু কল দিয়ে শোনো তো তোমার বাবা বাসায় গিয়েছে নাকি, পৌঁছাইছে নাকি। তখন আমি ফোন দিতে প্রথম ফোনটা ঢোকে না, আমার বাবার মোবাইলের মধ্যে ঢোকে না। তখন আমি একটু চিন্তিত হয়ে গেলাম, সেটা আমার আম্মুকে বললাম না। তারপরে দ্বিতীয়বার আবার চেষ্টা করলাম, তখন ফোনটা ঢুকলো। আমার বাবা কথা বলতে পারছে না, মনে হচ্ছে একজন মানুষ অনেক জোরে দৌড়াইলে যেমন হাঁপিয়ে যায় সেরকম হাঁপিয়ে গিয়েছে। আমার বাবা কথা বলতে পারছে না এমনভাবে আমার মনে হলো। তখন বাবা বলছে হ্যালো, এরকম করে অনেকক্ষণ পরে বলল হ্যালো। তখন আমি বললাম, বাবা কি হয়েছে? বলে যে সেরকম কিছু নয়। আমার বাবা কথা বলতে পারছিল না, তখন অনেকক্ষণ পরে বলল যে হ্যালো, এরকম বলে ভাপাচ্ছিল, একটু পর কথা বলছিল, অনেক সময় নিচ্ছিল কথা বলতে। তখন আমি বললাম, বাবা কি হয়েছে? বলি তেমন কিছু নয়। বললাম যে বাবা আপনি কি হয়েছে বলেন, আমি চলে আসবো ওখানে। তখন আমার আম্মু একটু চিন্তিত হয়ে গেল, জানি না কি হয়েছে। আমার আম্মু অনেক চিন্তিত হয়ে গেল, বললো যে কী হয়েছে একটু শোনো তো। তখন আমার বাবা বলে যে একটু সমস্যা হয়ে গিয়েছিল, সেটা এখন আর নেই। তখন আমরা একটু চিন্তিত হয়ে গেলাম। তখন আমার বাবার একটু সময় দিলাম। অনেকক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা পরে, এরপরে আমার বাবা বললো, তোমাদের চিন্তার কিছু নেই। আমার বাবা বললো, চিন্তার কিছু নেই, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি একটু ভালোই আছি। তখন তারপরের দিন আমরা সবাই অতি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে বাবাকে জিজ্ঞেস করলাম প্রথমে আমি গিয়ে বললাম, বাবা কালকে রাত্রে কি হয়েছিল? তখন বাবা উত্তর দিল, তেমন কিছু নয়, একটু ভয় পেয়েছিলাম। বললাম যে কিসের ভয়? বলে যে ওই হসপিটালের সামনে দিয়ে আসার সময় একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার পিছু কেউ ছাড়ছিল না। যার লোক সাদা কাপড় পরে ছিল, ওই হসপিটালের মধ্যে ঢুকছিল সেই লোকটা। এরপরে আমার বাবা বলল যে আমি যখন বাসায় আসছিলাম তখন আনুমানিক বেজেছিল এই 10:30, ভাবো 10:30। বললাম যে তাই? বলে যে হ্যাঁ, 10:30টার সময় আমি তখন দেখতে পেলাম যে এই হসপিটালের মধ্যে
আসলে কে যেন সাদা কাপড় পরে ঢুকছে। আমি পেছন থেকে অনেকবার ডাক দিলাম, সে না শোনায় আমি তখন তার পিছু নিয়ে তার সাথে গেলাম। সাথে যাওয়ার পরে সে হঠাৎই আমার পিছনের দিক তাকিয়ে সে বলে যে, আপনি কে, আর আপনি আমার পিছু নিয়েছেন কেন? তখন আমি ভয়ে বললাম যে, আপনাকে ডাকছি শুনছেন না কেন? তখন বলে, কে আপনি, যে আপনার কথা শুনতে হবে? তখন আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আমি দৌড়াতে দৌড়াতে চলে আসি, আর পিছনে একবার তাকাইতেই তখন আমি দেখে ফেলি যে ওই লোকটা আমার পিছনে, ওই লোকটা আমার পিছনে। তখন আমি আরও জোরে দৌড়াই, কিন্তু আমি হাঁপিয়ে গিয়েছিলাম, গলাটা শুকিয়ে যাচ্ছিল একাই গলাটা শুকিয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছে। বুঝতে পারছিলাম না যে এই লোকটা আবার কে। কিন্তু এই লোকটার বিষয়ে আমি আগে কখনো জানিনি, কিন্তু শুধু শুনেছিলাম যে এখানে এই হসপিটালটা ভালো না, আর এখানে কে যেন থাকে। আমি তো শুধু এইটুকু শুনেছিলাম, কিন্তু জানতাম না যে এখানে এই লোকটা আবার থাকে এটা জানি, কিন্তু এই লোকটা আবার পিছু নেয়। তখন আমি হাঁপাইতে দৌড়ে ঘরের মধ্যে যাইতে না পেরে তখন আমি চলে যাই অন্যখানে বলতে গরুর ঘরের সাইডে গিয়ে দৌড়ে ওখানে গিয়ে দাঁড়াই। তখন পিছনে তাকিয়ে দেখি আর কেউ নেই, ওই লোকটা। তখন আমি মনে করি যে এখন হয়তো রুমের মধ্যে যাওয়া যাবে। তখন আমি তালাটা খুলে রুমের মধ্যে ঢুকি। তখন আমি রুমের মধ্যে ঢুকে এক গ্লাস প্রথমে পানি খাই। পানি খাওয়ার পরে গলাটা আস্তে আস্তে শুকায়। তখন মানে গলাটা আস্তে আস্তে ঠিক হতে থাকে শরীরটা, আর ঠান্ডা ভাব জমে যাচ্ছিল। তখন আমি শরীরে একটা জামা মানে একটা কম্বল গায়ে দিয়ে তখন আমি শুই। শরীরটা একদম গরম হয়ে যাচ্ছিল। এরপরে আমি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি। তখন আমার শরীরটা একদম মনে হচ্ছিল শরীরে জ্বর এসে গিয়েছে, কিন্তু শরীরে কোনো জ্বর ছিল না, ভেতরটা একদম মনে হচ্ছিল জ্বরেই একদম কাতর হয়ে গেছে। আমি রুমের মধ্যে শুয়েও থাকতে পারছিলাম না, আবার বাইরেও বের হতে পারছিলাম না, জানি না কি করব। তখন আমার কি করা উচিত ছিল, তখন আমি মানে এবং কি তখন আমি বললাম বাবাকে যে, বাবা, রুমে তো ওষুধ ছিল, তুমি ওষুধটা খাওনি কেন? তখন আমার বাবা বলে, তখন তো আমি উঠতেই পারছিলাম না, হাতই নাড়াতে পারছিলাম না। তখন আমি আবার ওষুধ উপরে উঠে রুম থেকে মানে বিছনা থেকে উঠে কিভাবে ওষুধটা নিয়ে খাবো, বিছনা থেকে উঠে ওই ওষুধের ওই মানে ড্রয়ার থেকে কীভাবে ওষুধটা নিয়ে খাবো। তখন তো আমার হাত পা কিছুই নড়ছে না, আমি চলাফেরাই করতে পারছি না, আমার শরীরটার মধ্যে এমন হয়ে গিয়েছিল। তখন বললাম যে, বাবা, তখন আমরা তাহলে চলে আসতাম, তুমি আমাদেরকে একটা ফোনই নাই দিতে। তখন বলে যে, তখন তো বলছি না যে তখন আমার একটা ফোন কিভাবে দেব, আমি তো হাত পাই নাড়াতে পারছি না।